হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব জেনারেল প্রিন্সিপালস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমি একটু যে বিষয়টা মনে করিয়ে দিতে চাই যে আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মূলত ব্যাপারটা কি। Software engineering involves systematic methods, disciplined practices, and guiding principles that help engineers develop reliable and maintainable software systems. তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হইলো তোমার একটা সুশৃঙ্খল পদ্ধতি, সোজা কথায়, যেখানে তোমার কিছু সিস্টেমেটিক মেথড মানে সুশৃঙ্খল পদ্ধতি, কিংবা তোমার ডিসিপ্লিন প্র্যাকটিসেস মানে নিয়মতান্ত্রিক চর্চা, কিংবা তোমার গাইডিং প্রিন্সিপালস মানে পথ নির্দেশক নীতি ব্যবহার কইরা রিলায়েবল এবং মেইনটেনেবল সফটওয়্যার তৈরি করা হয়। তো আরো সহজ ভাষায় যদি আমি বলতে চাই যে শুধুমাত্র কোড লিখলেই তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া যায় না। সেই কোডটা তোমার কতটা নির্ভরযোগ্য, কিংবা তোমার কতটা টেকসই, কতটা সহজে তোমার মেনটেন করা যায়, সেইটা নির্ধারণ করে যে তুমি একজন কত ভালো ইঞ্জিনিয়ার। তো এরপর আসি আমাদের ডেভিড হুকার প্রসঙ্গে। ডেভিড হুকার proposed 7 fundamental principles that guide software engineers in making better design and development decisions. তো আমাদের এই যে ডেভিড হুকার, তিনি একজন বিখ্যাত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি তোমার 7টা মৌলিক নীতি প্রস্তাব করছেন। এই নীতিগুলো তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ভালো ডিজাইন ও ডেভেলপমেন্টে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। পারপাস অফ দিস প্রিন্সিপালস, এখন আসি এই নীতিগুলোর মূল উদ্দেশ্য কি, কেন এই নীতি তৈরি করা হয়েছে। এখানে আমি স্লাইডের মধ্যে 4টা মূল নীতি দেখাইছি। প্রথমত আমাদের ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি। এটা কি হয়, তোমার সফটওয়্যারের মানটাকে উন্নত করে। ধরো তুমি একটা অ্যাপ বানাচ্ছ, এখন সেই অ্যাপটা যদি তোমার বারবার ক্রাশ করে, কিংবা তোমার ধীরে ধীরে কাজ করে, কিংবা তোমার ভুল ফলাফল দেয়, তাহলে সেটা কি কোয়ালিটিফুল সফটওয়্যার হইলো? হইলো না। এটাই হলো গিয়ে তোমার মেইন কথা। তো এই নীতিগুলো মেনে চললে তোমার সফটওয়্যারের গুণাগুণ অনেকটা পরিমাণ বাড়ে। এরপর দ্বিতীয় বিষয়টা হলো গিয়া সাপোর্ট এফিসিয়েন্ট ডেভেলপমেন্ট, মানে দক্ষতার সাথে সফটওয়্যার তৈরি করা, অর্থাৎ তোমার সময় ও সম্পদের সঠিক ব্যবহার কইরা দ্রুত ও কার্যকরভাবে সফটওয়্যার ডেভেলপ করা সম্ভব হয় এই নীতিগুলা মানলে। এরপর আছে আমাদের রিডিউস কমপ্লেক্সিটি। সফটওয়্যার তোমার যত বড় হয় অতই কিন্তু জটিল হইতে থাকে ব্যাপারটা, তাই না? তো এই নীতিগুলো সেই জটিলতাগুলো কমাইতে তোমাকে সাহায্য করবে। বাস্তব জীবনের যদি একটা উদাহরণ দেই, ধরো একটা বড় একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের যদি তুমি কথা চিন্তা করো, ধরো তুমি একটা হসপিটাল ম্যানেজমেন্টের কথা চিন্তা করতে আসো। এখন ওইটাকে একটা বড়সড় অ্যাপ হইতে যাইতেছে, তাই না? এবং ওটা জটিলতা থাকতে পারে। এখন তুমি যদি এই নীতিমালাগুলো না মানো, তাহলে কি হবে, তোমার অ্যাপসটা আরো বেশি জটিল হবে এবং একটা বিশৃঙ্খলা দেখা দেবে, তাই না? এরপর আছে আমাদের চতুর্থত কি, এনশিওর লং টার্ম মেইনটেনেবিলিটি, মানে তোমার দীর্ঘমেয়াদে সফটওয়্যার সহজে মেনটেন করা যাবে তুমি যদি এই প্রিন্সিপাল গুলা মাইনা চলো। তাইলে আমি সামনে যে প্রিন্সিপাল গুলো বলবো আর কি সেগুলা। তো আজকে যে সফটওয়্যার তৈরি হইতেছে সেটা 5 বছর পরেও যেন কোনো ডেভেলপার দেখে সহজে বুঝতে পারে এবং পরিবর্তন করতে পারে, সেটাই হলো গিয়া তোমার মেইনটেনেবিলিটি। এখন একটা সফটওয়্যার তো একদিনের জন্য বানায় না, তাই না? ওইটা যাতে বছরকে বছর ধরে চালানো যায় সেটাই সবাই চিন্তা ভাবনা করে। তো এর জন্য মেইনটেনেবিলিটি টার্মটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিন্সিপাল গুলো দেখে নেওয়ার আগে আমাদের জানা উচিত যে আসলে আমাদের প্রিন্সিপাল মূলত ব্যাপারটা কি। এতক্ষণ ধরে যে আমি প্রিন্সিপাল প্রিন্সিপাল করতেছি, তো তোমাদেরও জানা উচিত যে প্রিন্সিপাল ব্যাপারটা কি। এ প্রিন্সিপাল ইজ এ রুল, বিলিফ অর ফান্ডামেন্টাল আইডিয়া দ্যাট গাইডস অ্যাকশনস এন্ড ডিসিশনস মেকিং। তো এখন আমরা আসি প্রিন্সিপাল গুলো মূলত কি সেই বিষয়ে। তো প্রিন্সিপাল হইল গিয়া তোমার এমন একটা রুল, বিলিফ কিংবা তোমার মৌলিক ধারণা যা তোমার কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণের পথ দেখায়। তো সহজ কথায় বলতে গেলে আমাদের মানুষের জীবনেও কিন্তু কিছু মূল্যবোধ থাকে, যেমন তোমার হইতে পারে ওইটা অনেস্টি, তাই না? কিংবা তোমার হার্ড ওয়ার্কিং, তাই না? তেমনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এও কিছু মূলনীতি আছে যেগুলো মাইনা চললে একটা ভালো সফটওয়্যার তৈরি করা যায় আর কি। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রিন্সিপাল গুলো তোমার ডেভেলপারদের কিভাবে সাহায্য করে, এই নিয়ে আমাদের এখানে 4টা বিষয় তুলে ধরা হয়েছে। তো চলো আমরা এক একটা করে বিষয় জেনে নেই। প্রথমে হলো গিয়া মেক বেটার ডিজাইন চয়েসেস। আচ্ছা, তো ভালো ডিজাইন সিদ্ধান্ত নিতে সাহায্য করে কি, ভালো ডিজাইনের একটা যে সিদ্ধান্ত সেইটা নিতে তোমার সাহায্য করে এই প্রিন্সিপাল গুলো। ধরো তুমি একটা হচ্ছে গিয়ে ই কমার্স ওয়েবসাইট বানাইতে আসো, ধরো তুমি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে আসো।
এখন তুমি হচ্ছে গিয়া কোন টেকনোলজি ব্যবহার করবা, কিভাবে তোমার ডাটাবেস ডিজাইন করবা, এসব সিদ্ধান্তগুলো নিতে তোমার হচ্ছে প্রিন্সিপাল গুলা কাজে আসে। গেল 1 নাম্বার। এরপর আসি আমরা 2 নাম্বারে, মেইনটেইন কনসিস্টেন্সি ইন ডেভেলপমেন্ট। আচ্ছা, তো ডেভেলপমেন্টে সামঞ্জস্য বজায় রাখা কিন্তু একটা বড় একটা ব্যাপার, তাই না? কনসিস্টেন্সি বজায় না থাকলে কিন্তু এটা ভালো হয় না। তো পুরো টিম যখন তোমার একই নীতিতে চলে তখন কোডে সাধারণত একটা কনসিস্টেন্সি থাকে, তাই না? তো এই প্রিন্সিপাল গুলো তোমার একটা কনসিস্টেন্সি বজায় রাখতে সাহায্য করবে। 3 নাম্বারে আসি আমাদের, বিল্ড এফিসিয়েন্ট অ্যান্ড মেইনটেনেবল সিস্টেমস। দক্ষ এবং তোমার একটা মেইনটেনেবল সিস্টেম তৈরিতে এই নীতিগুলো খুব বেশি কাজে দেয়। এরপর আসে আমাদের রিডিউস ডেভেলপমেন্ট এরর্স। ডেভেলপমেন্টের ভুল কমানো কিংবা তোমার সঠিক নীতিমালাগুলো যদি মানি তাহলে বাগস এবং এরর্স অনেকটা কমে যায়। দিস প্রিন্সিপালস অ্যাক্ট অ্যাজ এ গাইডলাইন্স ফর বিল্ডিং হাই কোয়ালিটি সফটওয়্যার সিস্টেমস। তো আমাদের এই নীতিমালাগুলো যদি তুমি মানো তাইলে তোমার হচ্ছে গিয়া এই সফটওয়্যারটা হবে একটা তোমার হাই কোয়ালিটি একটা সফটওয়্যার। অথবা আমরা বলতে পারি এই নীতিমালাগুলো হইলো তোমার উচ্চমানের সফটওয়্যার তৈরির একটা নির্দেশিকা। তো চলো আমরা এরপর হচ্ছে গিয়ে প্রিন্সিপাল গুলা দেখে নেই। তো ফার্স্টেই যে প্রিন্সিপালটা নিয়ে কথা বলবো আমাদের প্রিন্সিপাল নাম্বার 1, দ্য রিজন ইট অল এক্সিস্ট। অর্থাৎ কি, যে কারণে এর অস্তিত্ব আছে, সোজা কথায় যদি আমি একদম বাংলা ভাষায় ওটাকে ট্রান্সলেট করি, তো এর মূল নীতি কি? এ সফটওয়্যার সিস্টেম এক্সিস্ট টু প্রোভাইড ভ্যালু টু ইটস ইউজার্স। মানে একটা সফটওয়্যার সিস্টেম তৈরি হয় তার ব্যবহারকারীদেরকে মূল্য বা সুবিধা প্রদানের জন্য। ধরো তোমার হোয়াটসঅ্যাপ কেন তৈরি হয়েছিল বলতো? মানুষের যোগাযোগ করার জন্য, তাই না? পাঠাও অ্যাপ কেন তৈরি হয়েছিল বলতো? পাঠা অ্যাপ তৈরি হয়েছে যেন মানুষ সহজে রাইড নিতে পারে। তেমন প্রত্যেকটা সফটওয়্যারের পিছনে একটা উদ্দেশ্য আছে, যা তোমার বলা হয় ব্যবহারকারীদেরকে মূল্য দেওয়া বা সেবা দেওয়া। তো এই নীতিতে তোমার 3টা কে আইডিয়া আছে। যেমন প্রথমটা হলো কি আমাদের, এভরি ফিচার মাস্ট হ্যাভ সার্ভ এ রিয়েল পারপাস। আচ্ছা, তো তোমার সফটওয়্যারের প্রত্যেকটা ফিচারের একটা বাস্তব উদ্দেশ্য থাকতে হবে, অকারণে তুমি কোনো ফিচার অ্যাড করতে পারবা না, তাই না? দ্য সিস্টেম শুড সলভ ইউজার প্রবলেমস। এখন তোমার সিস্টেমটাকে ব্যবহারকারীর সমস্যা সমাধান করতে হবে, নাইলে তোমার ওই সিস্টেমটা শুধু শুধু কেউ ব্যবহার করবে না। তো বাস্তব জীবনের যদি আমি একটু উদাহরণ দেই, তোমার একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে সেখানে উদ্দেশ্য কি এই সিস্টেমটা বানানোর? রোগীর তথ্য যাতে সহজে পরিচালনা করা যায়, তাই না? এটা যদি সেটা না করতে পারে তাহলে এই সফটওয়্যারটার কোনো মূল্য আছে? সে যদি রোগীর সিস্টেম মানে তথ্যগুলোকে যদি সিস্টেমাইজ না করতে পারে তাহলে কি এর কোনো মূল্য আছে? মূল্য নাই। 3 নম্বর ব্যাপারটা কি, ডেভেলপমেন্ট ডিসিশন শুড ফোকাস অন ইউজার ভ্যালু। আচ্ছা, তো ডেভেলপমেন্টের প্রত্যেকটা সিদ্ধান্ত তোমার ব্যবহারকারীর মূল্যকে কেন্দ্র করে দেওয়া উচিত, তোমার ইচ্ছা মতো না। ওটা ব্যবহারকারী কি কাজে আসবে সেইটা ব্যবহার দেখা তোমার তারপর হচ্ছে গিয়া ওইটা অ্যাড করতে হবে তোমার, তাই না? তো এইখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যেগুলো সবার মনেই আসতে পারে, বা হচ্ছে গিয়া যেটা তোমার নিজেকে নিজে করা উচিত যখন তুমি হচ্ছে গিয়া একটা অ্যাপস তৈরি করবা বা একটা সফটওয়্যার তৈরি করবা, একটা সিস্টেম তৈরি করবা। বিফোর এডিং এ ফিচার অর রিকোয়ারমেন্ট আস্ক, যখন তুমি একটা ফিচার বা মানে কোনো কিছু অ্যাড করতেছো তোমার সিস্টেমে, তোমার সেখানে তখন তোমার কি কোশ্চেন করা উচিত? ডাজ দিস অ্যাড রিয়েল ভ্যালু টু দ্য সিস্টেম? মানে এই ফিচারটা কি তোমার সত্যি সিস্টেমে কোনো মূল্য যোগ করতে আছে বা কোনো মানে যোগ করতে আছে? যদি তোমার উত্তর যদি না হয়, ইফ দ্য অ্যান্সার ইজ নো, দ্য ফিচার শুড বি রিকনসিডার্ড। আচ্ছা, তাহলে তোমার যদি অ্যান্সার যদি না হয় যে না এটা আমাদের সিস্টেমে কোনো মূল্য অ্যাড করতেছে না, তাহলে তোমার সেই ফিচারটাকে পুনর্বিবেচনা করতে হবে। তো এটা তোমার ডেভেলপারদের জন্য একটা চেক পয়েন্টও বলতে পারো। তো এই ছিল মূলত আমাদের ফার্স্ট প্রিন্সিপাল, যেটা বলে যে তোমার হচ্ছে গিয়া সহজ কথায় যে তোমার সিস্টেমের কোন একটা মূল্য থাকতে হবে, মূল্য ছাড়া সিস্টেম কেউ তোমার ইউজ করবে না। মানে হচ্ছে ও একটা পারপাস সার্ভ করতে হবে, ও একটা কাজে আসতে হবে, তাই না? তো এরপর আসি আমাদের প্রিন্সিপাল নাম্বার 2-তে। প্রিন্সিপাল নাম্বার 2 কি আমাদের? কিপ ইট সিম্পল স্টুপিড, KISS। তো নামটা শুনে হয়তো বা একটু অবাক হইতেছো, তাই না? তো এটা আসলে একটা বিখ্যাত তোমার ইঞ্জিনিয়ারিং নীতি, এটা অন্য কিছু না ভাই। সফটওয়্যার ডিজাইন শুড বি অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল বাট নট সিম্পলার।
তো সফটওয়্যার ডিজাইন যতটা সম্ভব সহজ হওয়া উচিত, তবে প্রয়োজনের থেকে বেশি সহজ হওয়া উচিত নয়। ধরো তুমি একটা ক্যালকুলেটর অ্যাপ বানাইতেছো। আচ্ছা, একটা ক্যালকুলেটর অ্যাপ বানাইতেছো তুমি। যদি এইরকম হয়, এখন তুমি যদি সেটায় যদি এআই কিংবা তোমার মেশিন লার্নিং কিংবা তোমার 3D ইন্টারফেস যোগ করতে চাও, তাইলে কি এগুলো কি একটা অপ্রয়োজনীয় জটিলতা না? আমাদের ক্যালকুলেটরের মধ্যে এগুলার কোনো দরকার আছে? না, দরকার নাই। আমাদের ক্যালকুলেটরের জন্য একটা সহজ বা পরিষ্কার ইন্টারফেসই যথেষ্ট, যেখানে তোমার হচ্ছে গিয়ে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের জিনিসপত্রগুলা থাকবে জাস্ট। তো আমাদের কি কনসেপ্ট কি এখানে, বা মূল যে আলোচনা সেটা কি আমাদের এখানে? অ্যাভয়েড আননেসেসারি কমপ্লেক্সিটি, অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে চলতে হবে, যেটার দরকার নেই সেইটা কোনো সময় তুমি যোগ করবা না। ডিজাইন সিস্টেমস দ্যাট আর ইজি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তো তোমার এই সিস্টেমটা ডিজাইন করবা এমন ভাবে যাতে সেটা বোঝা সহজ হয়, ধরো তুমি চলে যাওয়ার পরও অন্য কেউ যাতে সহজে সেটা বুঝতে পারে। মেইনটেইন ক্লিয়ার অ্যান্ড রিডেবল আর্কিটেকচার, স্পষ্ট এবং পাঠযোগ্য আর্কিটেকচার বজায় রাখতে হবে তোমার। তো এর বেনিফিট কি, সুযোগ সুবিধা কি তোমার? ইজিয়ার মেইনটেনেন্স, সহজ কোড তোমার সহজে মেইনটেইন করা যায়, সোজা কথা। ফাস্টার ডেভেলপমেন্ট, সহজ ডিজাইন দ্রুত তৈরি করা যায়। রিডিউস চান্সেস অফ এরর্স, সহজ সিস্টেমে তোমার বাগ কম হয়, তাই না? এ সিম্পল সিস্টেম ইজ ইজিয়ার টু মেইনটেইন অ্যান্ড এক্সটেন্ড, সহজ সিস্টেম তোমার মেইনটেইন করা কিংবা তোমার সম্প্রসারণ করা অনেকটা সোজা হয়। তো এই প্রিন্সিপাল থেকে আমরা কি পেলাম, যে আমাদের অপ্রয়োজনীয় জটিলতা এড়াই চলতে হবে, আবার এত সোজা দেওয়া যাবে না যেটা হচ্ছে গিয়া তোমার পুরো পারপাসটা সার্ভ করতে পারবে না। তো এমন ভাবে দিতে হবে যাতে তোমার পারপাসও সার্ভ করে এবং সাথে হচ্ছে গিয়া তোমার অপ্রয়োজনীয় জটিলতাও এড়াইয়া চলে। তো এরপর আসি আমাদের নেক্সট স্লাইডে আমাদের প্রিন্সিপাল নাম্বার 3। প্রিন্সিপাল নাম্বার 3 বলে মেইনটেইন দা ভিশন, মানে তোমার দৃষ্টিভঙ্গিটা বজায় রাখো। তো এটার মূল কথা কি? এ ক্লিয়ার আর্কিটেকচারাল ভিশন ইজ এসেনশিয়াল ফর দ্য সাকসেস অফ এ সফটওয়্যার প্রজেক্ট। তো একটা সফটওয়্যার প্রজেক্টের সাফল্যের জন্য একটা স্পষ্ট আর্কিটেকচার ভিশন খুবই জরুরি। তোমার একটা সফটওয়্যার প্রজেক্টের যদি সাকসেস হইতে হয়, এটার জন্য একটা স্পষ্ট আর্কিটেকচারাল ভিশন খুবই প্রয়োজনীয়। তো যদি একটা বাস্তব জীবনের উদাহরণ যদি দেই, ধরো তুমি একটা বাড়ি করতে যাইতেছো, এখন তোমার হচ্ছে কি আর্কিটেক্ট একটা নির্দিষ্ট নকশা তৈরি করে দিয়েছে, তুমি একজন আর্কিটেক্টের কাছে গেছো, তো উনি এক বলছে কি যে ভাই এরকম এরকম করে বাড়িটা করেন, এরকম এরকম করে বাড়িটা করলে আপনার ভালো হইবে। এখন যদি তোমার মাঝপথে কেউ বলে এখানে একটা তোমার এক্সট্রা রুম যোগ করো, ওইখানে সিঁড়ি সরাও, তাহলে কি হইবে? তোমার পুরা কাঠামোটা কি হইবে? একটা হিজিবিজি হয়ে যাবে। তারপর কি হইবে? তোমার কাঠামোটা দুর্বল হয়ে যেতে পারে, তাই না? তো সফটওয়্যারের ব্যাপারটাও একই রকম। তো আমাদের কি কনসেপ্ট কি এখানে? মেইনটেইন কনসিস্টেন্সি ইন সিস্টেম ডিজাইন, সিস্টেম ডিজাইনে একটা সামঞ্জস্য বজায় রাখতে হবে। ফলো দ্য অরিজিনাল আর্কিটেকচারাল প্ল্যান, মূল আর্কিটেকচারাল পরিকল্পনা অনুসরণ করতে হবে, তোমার হিজিবিজি করা যাবে না। অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট আননেসেসারি ডিজাইন চেঞ্জেস, ঘন ঘন অপ্রয়োজনীয় ডিজাইন পরিবর্তন তোমার এড়াইয়া চলতে হবে। তো এর ইম্প্যাক্ট মানে প্রভাবটা কি? এখন যদি তোমার এই ভীষণ নষ্ট হইয়া যায়, তাইলে কি হইতে পারে দেখো। সিস্টেম স্ট্রাকচার বিকামস উইক, তোমার সিস্টেমের কাঠামো দুর্বল হয়ে যাবে। ইন্টিগ্রেশন প্রবলেমস ইনক্রিজেস, বিভিন্ন অংশের মধ্যে সংযোগের সময় সমস্যা দেখা দেবে। লং টার্ম মেইনটেনেবিলিটি ডিক্রিজেস, দীর্ঘমেয়াদে মেইনটেইন করা তোমার কঠিন হইয়া পড়বে, তাই না? তো তাই প্রথম থেকেই তোমার একটা শক্তিশালী ভিশন তৈরি করা এবং সেটা বজায় রেখে চলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই প্রিন্সিপাল থেকে আমরা কি পাইলাম, যে আমাদের একটা নির্দিষ্ট একটা আর্কিটেকচারাল ভিশন থাকতে হবে, সেই ভিশনের বাইরে গেলে আমাদের চলবে না। তো এরপর আসি আমাদের প্রিন্সিপাল নাম্বার 4 এর ক্ষেত্রে। প্রিন্সিপাল নাম্বার 4 আমাদেরকে বলে কি, হোয়াট ইউ প্রডিউস আদার্স উইল কনজিউম, অর্থাৎ তুমি যেটা তৈরি করবা অন্যরা তা ব্যবহার করবে। তো এর মূল বার্তা কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স মাস্ট অলওয়েজ রিমেম্বার দ্যাট আদার ডেভেলপার উইল ইউজ মেইনটেইন অর এক্সটেন্ড দেয়ার ওয়ার্ক। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে সবসময় একটা বিষয় মনে রাখতে হবে কি, যে অন্য ডেভেলপাররা তাদের কাজ ব্যবহার করবে, মেইনটেইন করবে কিংবা তোমার এটাকে আরো বড় করবে।
ধরো তুমি একটা সফটওয়্যার বানাইছো, এমন কইরা তুমি বানাইছো যেটা আর পরে তোমার কোনো ডেভেলপার বুঝতে পারতেছে না, তো তাইলে কি হবে, সেটা মেনটেন করা কষ্ট হয়ে যাবে অন্য ডেভেলপারদের পক্ষে, কিংবা তোমার ফিউচারে তোমার যদি এক্সটেন্ড করতে চাই তাইলে সেটাও কষ্ট হয়ে যাবে, তাই না? তো এর কি আইডিয়া গুলো আমাদের কি কি আছে সেটা একটু আমরা দেখে নেব। প্রথমে আছে আমাদের রাইট ক্লিয়ার ডকুমেন্টেশন। আচ্ছা, পরিষ্কার ডকুমেন্টেশন লিখতে হবে তোমাকে কোডের পাশাপাশি। তো বলতে হবে তোমার যে এইটা কি করে, কিভাবে ব্যবহার করতে হবে। ফলো কোডিং স্ট্যান্ডার্ডস। কোডিং স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে, যেমন তোমার ভেরিয়েবল নাম অর্থবহ রাখতে হবে, আরো যেই ব্যাপারগুলো আছে সবগুলাই তোমার মেনে চলতে হবে। এছাড়া তোমার ডিজাইন সিস্টেম দ্যাট আর ইজি টু আন্ডারস্ট্যান্ড। এমন সিস্টেম ডিজাইন করতে হবে যেটা তোমার সহজবোধ্য হয়, তাই না? তো এর ইম্পর্টেন্ট প্র্যাকটিস গুলা কি কি আছে? ডিজাইন উইথ ফিউচার ডেভেলপার্স ইন মাইন্ড। ভবিষ্যতের ডেভেলপারদের কথা মাথায় রেখে ডিজাইন করতে হবে। রাইট ক্লিন অ্যান্ড রিডেবল কোড। পরিষ্কার এবং পাঠযোগ্য কোড লিখতে হবে। এনশিওর দ্য সিস্টেম ইজ ইজি টু মেনটেন। তোমার নিশ্চিত করতে হবে যে সিস্টেম সহজে মেনটেন করা যায়। তো বাস্তবে উদাহরণ দিলে তোমার গিট হাবে যে তোমার ওপেন সোর্সের যে এইগুলা থাকে, তোমার প্রজেক্ট গুলা থাকে, সেইগুলো তোমার ভালো ডকুমেন্টেশন এবং ক্লিন কোড থাকার কারণে তোমার হাজারো ডেভেলপার সেগুলা ব্যবহার করতে পারে। তো এইরকম তোমার এমন একটা তুমি বানাইলা যেটা দেখা গেল এমন হিজিবিজি করে তুমি রেখেছো যে ভবিষ্যতে এটা মেনটেনও করা যাইতেছে না, আর তোমার হচ্ছে গিয়া ফিউচার ডেভেলপাররা ব্যবহার করা যাইতে পারতেছে না, তাইলে কেমন হবে ব্যাপারটা, তাই না? তো এরপর আসি আমাদের প্রিন্সিপাল নাম্বার 5 এর ক্ষেত্রে। তো প্রিন্সিপাল নাম্বার 5 আমাদের কি বলে? প্রিন্সিপাল নাম্বার 5 আমাদের বলে বি ওপেন টু দ্য ফিউচার। ভবিষ্যতের জন্য উন্মুক্ত থাকুন। তো এর মূল কথা কি আমাদের? সফটওয়্যার সিস্টেমস মাস্ট বি ডিজাইন টু অ্যাডাপ্ট চেঞ্জ। তোমার সফটওয়্যার সিস্টেমগুলো এমন ভাবে বানাও তুমি যেন তোমার, বা এমন ভাবে ডিজাইন করো যাতে তোমার সেগুলো পরিবর্তনের সাথে মানায় নিতে পারে, ফিউচারে যদি কোনো পরিবর্তন দরকার হয় যেন সেই পরিবর্তনের সাথে মানায় নিতে পারে। তো এর রিজন কি বা কারণ কি? রিকোয়ারমেন্টস মে চেঞ্জ। আচ্ছা, রিকোয়ারমেন্ট পরিবর্তন হইতে পারে, তোমার দেখা যায় আজকে ক্লায়েন্ট এইটা চাইতেছে, কালকে অন্যটা চাইতে পারে, তাই না? কিংবা তোমার যারা ব্যবহার করতেছে ইউজারদের কাছেও তোমার হচ্ছে কি একটা এক সময় বোরিং হয়ে যাবে। যেমন হচ্ছে কি তোমার দেখো ফেসবুকে প্রথম কি ছিল? প্রথম হচ্ছে কি জাস্ট হচ্ছে কি বন্ধুদের সাথে চ্যাট করা যেত, এখন কত কিছু অ্যাড হয়েছে, ভিডিও অ্যাড হয়েছে, রিলস অ্যাড হয়েছে, আরো কত কত সিস্টেম, মার্কেট প্লেস অ্যাড হয়েছে, তাই না? টেকনোলজি ইভলভস র্যাপিডলি। তো টেকনোলজি দ্রুত পরিবর্তন হইতে আছে, তোমার আজকে যে টেকনোলজি নতুন কালকে ওইটা পূরণ হয়ে যাবে, তাই না? হার্ডওয়্যার প্ল্যাটফর্মস মে বিকাম অবসোলেট। তোমার হার্ডওয়্যার প্ল্যাটফর্ম পূরণ হয়ে যেতে পারে। তো বাস্তব জীবনের উদাহরণ যদি দেওয়া যায়, ধরো তোমার 2005 সালে একটা অ্যাপস বানাইছে কেউ, 2005 সালে ধরো তোমার একটা অ্যাপস বানাইছে শুধু, যেটা ছিল ডেস্কটপের জন্য, শুধুমাত্র ডেস্কটপে চলবো। এখন তোমার মোবাইল ফোন তখন অত বড় একটা ইফেক্ট ফেলতো না। এখন যদি তোমার সেই সফটওয়্যারটা মোবাইলে চালাইতে হয়, কিন্তু এটা কিন্তু ফ্লেক্সিবল যদি না হয়, তাহলে তোমার ওইটা তো আর নতুন করে তুমি এটার মোবাইল ভার্সন তো আর বানাইতে পারবে না, তাই না? আবার নতুন করে তোমার ফুল অ্যাপসটাকে নতুন করে ডিজাইন করতে হবে, তাইলে এটা কি হইলো, ডাবল খাটনি হয়ে গেল না? তাইলে তোমার এমন ভাবে একটা জিনিস বানাইতে হবে যেটা যাতে ফিউচারে তোমার হচ্ছে গিয়া ওইটাকে কাস্টমাইজ করা যায়। তো এর গোল কি? বিল্ড ফ্লেক্সিবল অ্যান্ড স্কেলেবল সিস্টেম দ্যাট ক্যান ইভলভ উইথ ফিউচার নিডস। এবং ফ্লেক্সিবল এবং স্কেলেবল সিস্টেম তৈরি করে যা তোমার ভবিষ্যতের প্রয়োজনের সাথে ইভলভ করতে পারবে। তো এই ছিল মূলত আজকে আমাদের এই 5 নম্বর প্রিন্সিপালটার মূল ভিত্তি। এরপর আসে আমাদের প্রিন্সিপাল নাম্বার 6 এর ক্ষেত্রে। প্রিন্সিপাল 6 কি আমাদের? প্ল্যান অ্যাহেড ফর রিইউজ। পুনরায় ব্যবহারের পরিকল্পনা তোমার আগে থেকেই করতে হবে, সেটা হলো এই প্রিন্সিপালের মূল বিষয়। Software components should be designed so they can be reused in future systems. তো সফটওয়্যার উপাদানগুলো তোমার এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সেগুলো তোমার ভবিষ্যতের সিস্টেমে আবার ব্যবহার করা যায়। ধরো তুমি একটা লগ ইন সিস্টেম তৈরি করছো, যেখানে হচ্ছে গিয়ে একটা লগ ইন পেজ তৈরি করছো, তাই না? এটা এমন ভাবে বানাইতে হবে যে পরবর্তী যে কোনো প্রজেক্টে তোমার এই লগ ইন মডিউলটাই তুমি ইউজ করতে পারো আবার, তাই না? তাহলে তোমার কি হবে, প্রতিবার নতুন করে তুমি বানাইতে হইতেছে না। ধরো তুমি 5টা প্রজেক্ট বানাইলে 5টাই তোমার সেম ক্যাটাগরি হচ্ছে গিয়ে লগ ইন মডিউল ইউজ করলা, তো তোমার একটা দিয়ে হয়ে যাইতেছে। তো এর কি কনসেপ্ট গুলো কি কি? রিউজেবল কোড রিডিউস ডেভেলপমেন্ট টাইম। রিউজেবল কোড তোমার ডেভেলপমেন্টের সময়টাকে কমায় দেবে এবং তুমি সহজে প্রোডাক্টের ডেলিভারি দিতে পারবা, কিংবা তোমার দ্রুতই ডেলিভারি দিতে পারবা। প্রমোটস স্ট্যান্ডার্ডাইজেশন।
সফটওয়্যারের মান উন্নত হয় যে কারণে কোড অনেকবার ব্যবহার হয়েছে, যেহেতু সেটা যেহেতু পরীক্ষিত থাকে, তাই এটার মধ্যে কোনো হচ্ছে গিয়ে বাগ টাকে এরকম ভাবে পাওয়া যায় না। ইমপ্রুভ সফটওয়্যার কোয়ালিটি, তোমার সফটওয়্যারের হচ্ছে গিয়ে তোমার কোয়ালিটিটাকে বাড়াই দেয়। এরপর হলো কি আমাদের যে বেনিফিট গুলো পাবো, আমরা কি কি বেনিফিট পাবো? লোয়ার ডেভেলপমেন্ট কস্ট, ডেভেলপমেন্টের খরচ কমাই দেবে তোমার। ফাস্টার ফাস্টার প্রজেক্ট কমপ্লিশন, তোমার উৎপাদনশীলতা বাড়বে, যেহেতু তোমার আগেই মডিউলগুলো ডিজাইন করা আছে, তুমি জাস্ট বসাইয়া অ্যাড করে দিলেই তোমার হয়ে গেল, তাহলে কি তুমি ফাস্টলি ওটাকে ডেলিভার করতে পারবা। হায়ার প্রোডাক্টিভিটি, তোমার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বাড়াই দেবে, তাই না? তো ধরো তোমার হচ্ছে কি উদাহরণ হিসেবে বলা যেতে পারে তোমার রিয়্যাক্ট, কিংবা তোমার যদি বুটস্ট্র্যাপের কথা বলি, কিংবা তোমার যে কুইরি, এগুলো সব তোমার রিউজেবল লাইব্রেরি যা তোমার হাজারো ডেভেলপার ব্যবহার করতে আছে। তো এইগুলো একবার তৈরি হয়েছে কিন্তু তোমার লক্ষ লক্ষ প্রজেক্টে ব্যবহার হইতেছে, তাই না? তো এই ছিল মূলত আজকে আমাদের প্রিন্সিপাল 6। এরপর আসি আমাদের প্রিন্সিপাল 7। প্রিন্সিপাল 7 কি? থিঙ্ক। একটা বড়সড় একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল, চিন্তা করুন। এর মূল কথা কি? কেয়ারফুল থিঙ্কিং অ্যান্ড প্ল্যানিং লেড টু বেটার ইঞ্জিনিয়ারিং ডিসিশনস। সুচিন্তিত চিন্তা ভাবনা কিংবা তোমার যুক্তিসঙ্গত চিন্তা ভাবনা কিংবা তোমার ভালো একটা পরিকল্পনা করলে তোমার ইঞ্জিনিয়ারিং এর সিদ্ধান্তটা ভালো হবে তোমার, তাই না? এই নীতিটা শুনতে খুবই সোজা, কিন্তু বাস্তবে এটা পালন করা খুবই একটা বড়সড় একটা ফ্যাক্টর, কিংবা তোমার এই নীতিটাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। ধরো তোমার একজন ডেভেলপ কোনো ধরো তোমার একজন ডেভেলপার কোনো সমস্যা দেখলেই সাথে সাথে কোড করা শুরু করে দেয়, একটু না ভাববে। ফলাফল কি? অনেক সময় নষ্ট হয় কোডে, তারপর দেখা যায় কি বাগ দেখা দেয়, এরর দেখা যায়। তো তোমার হচ্ছে গিয়ে আগে কি করতে হবে? ওই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তারপর তোমার হচ্ছে গিয়ে ওইটা নিয়ে সামনে এগাইতে হবে। তো কি আইডিয়া কি? অ্যানালাইজ দ্য প্রবলেম বিফোর ইমপ্লিমেন্টিং সলিউশন। তোমার সমাধান করার আগে সমস্যা ভালোভাবে তুমি বিশ্লেষণ করো যে ভাই আমার সমস্যাটা কোন জায়গা হইতেছে, আমি তারপর হচ্ছে গিয়ে সমস্যাটা বুঝো তুমি, তারপর তোমার হচ্ছে গিয়া কোডের দিকে তুমি বা কাজবাজের দিকে বা সমাধানের দিকে আগাও। এভালুয়েট ডিসিশন, এভালুয়েট ডিফারেন্ট অ্যাপ্রোচেস, তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন পদ্ধতি মূল্যায়ন করো। তুমি শুধুমাত্র একটা উপায় ভাববে না যে আমি এই রাস্তা দিয়ে আমি এই সমস্যাটা সমাধান করব, তুমি ওর প্ল্যান এ, প্ল্যান বি কিংবা তোমার প্ল্যান সিও তুমি রাখতে পারো। কয়েকটা উপায় বা অপশন তুমি বিবেচনা করে রাখতে পারো। মেক ইনফর্ম ডিসিশনস, সুজ্ঞাত সিদ্ধান্ত নাও, মানে তোমার তথ্য বিশ্লেষণ করে ওই বিশ্লেষিত তথ্যের ভিত্তিতে তোমার সিদ্ধান্ত নাও, হুট করে তোমার কোনো সিদ্ধান্ত নিও না। তো এর ইম্পর্টেন্স বা গুরুত্ব কি? থিঙ্কিং কেয়ারফুলি হেল্প ডেভেলপার্স, তোমার এটা মানে সিদ্ধান্তটা ভালোভাবে নিলে কি হয়? অ্যাভয়েড মিস্টেকস, ভুল এড়ানো যায়। ইমপ্রুভ ডিজাইন কোয়ালিটি, তোমার ডিজাইনের মান উন্নত হয়। গেইন ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স ফর ফিউচার প্রজেক্টস, তোমার ভবিষ্যতের প্রজেক্টের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জন হয়, তাই না? তো এই ছিল মূলত আজকে আমাদের 7টা প্রিন্সিপাল। তো এরপর আমরা একটু সার সংক্ষেপ নিয়ে কথা বলি, যদি আমাদের এই সংক্ষিপ্ত পর্যালোচনা যদি করি। মানে প্রথম প্রিন্সিপালটা আমাদের ছিল রিজনস ইট অল এক্সিস্টস, মানে সফটওয়্যার অবশ্যই ব্যবহারকারীদেরকে তোমাকে মূল্য প্রদান করতে হবে। 2 নম্বর ছিল আমাদের কিপ ইট সিম্পল, অ্যাভয়েড আননেসেসারি কমপ্লেক্সিটি, অপ্রয়োজনীয় জটিলতা এড়াই চলতে হবে। মেইনটেইন দ্য ভিশন, প্রিজার্ভ দ্য সিস্টেম আর্কিটেকচার, তোমার সিস্টেমের একটা আর্কিটেকচারাল দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। আদার্স উইল কনজিউম, রাইট আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড মেইনটেনেবল কোড, বোধগম্য এবং মেইনটেনেবল কোড লিখতে হবে। বি ওপেন টু দ্য ফিউচার, ডিজাইন সিস্টেমস অ্যাডাপ্টেবল টু চেঞ্জ, পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে এমন ধরনের সিস্টেম তোমার ডিজাইন করতে হবে। প্ল্যান অ্যাহেড ফর রিউজ, ডেভেলপ রিউজেবল কম্পোনেন্টস, তোমার হচ্ছে গিয়ে রিউজেবল কম্পোনেন্ট তৈরি করতে হবে। থিঙ্ক, চিন্তা ভাবনা করতে হবে। কেয়ারফুল থিঙ্কিং লিডস টু বেটার ডিসিশনস, তোমার সুচিন্তিত সিদ্ধান্ত একটা ভালো একটা সিদ্ধান্ত হইতে পারে, না চিন্তা করে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তটা খারাপও হইতে পারে। তো এরপর আসি আমাদের কনক্লুশন পার্টে। দ্য 7 প্রিন্সিপালস proposed by David Hooker provide important guidelines for developing efficient, maintainable and high quality software systems. তো ডেভিড হুকারের এই প্রস্তাবিত 7টা নীতি তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশিকা হিসেবে কাজ করে। তো এই যে প্রিন্সিপাল গুলো মানলে কি হবে? তোমার ইমপ্রুভ সিস্টেম ডিজাইন, আগেই বলছি তোমার তোমার সফটওয়্যার সিস্টেম আরো বেশি শক্তিশালী হবে কিংবা তোমার ডিজাইনটা আরো বেশি ভালো হবে। রিডিউস সফটওয়্যার কমপ্লেক্সিটি, তোমার সফটওয়্যারের জটিলতা কমবে। এনশিওর লং টার্ম মেইনটেনেবিলিটি, তোমার
লং টার্মের যে মেইনটেনেবিলিটি সেটা নিশ্চিত হয়, অর্থাৎ তোমার দীর্ঘমেয়াদে সফটওয়্যার সহজে পরিচালনা করা যায়। ডেলিভার ভ্যালুয়েবল সফটওয়্যার সলিউশনস, তোমার হচ্ছে গিয়ে ব্যবহারকারীদের কাছে প্রকৃত মূল্য একটা পৌঁছানো যায়। তো এই নীতিমালাগুলো তোমার প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মূল ভিত্তিও বলা যেতে পারে। তো এই ছিল মূলত আজকে আমাদের প্রিন্সিপাল গুলা নিয়ে ভিডিও। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো